খালি বিকেলগুলো সেই আজ আর নেই। যখন ব্রিটিশ এম্পায়ার পুরো পৃথিবীকে ডমিনেট করতেছিল তখন এই শহরটাকে বলা হতো এম্পায়ারের সেকেন্ড সিটি। আজকে এই শহরটাকে বলা হয় ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল। আমি এখন কলকাতাতে, আর আজকে আমরা এই ঐতিহাসিক আর ডাইনামিক শহরটাকে আরেকটু ভালো করে দেখব। এখন দুপুর 1:30 বাজে আর আমি এখনও নাস্তা খাই নাই, কারণ গত 24 ঘন্টা ধরে কলকাতা আসার পর থেকে আমি এই ভিডিওটা স্ক্রিপ্ট করতেছিলাম। ফাইনালি আমি স্যাটিসফাইড, অ্যান্ড নেক্সট 6 ঘন্টায় হোপফুলি আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা স্টোরি বলতে পারবো এই শহরটার জন্য। প্রথমে যাচ্ছি আমি কলকাতার সবচেয়ে আইকনিক বিল্ডিংগুলোর মধ্যে একটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমি এখন কলকাতার আইকনিক ইয়েলো ট্যাক্সিতে, ডেফিনেটলি আর কিছু বাংলাদেশে নাই। ট্যাক্সির কন্ডিশনগুলো ইন্টারেস্টিং, সিটগুলো আরও ইন্টারেস্টিং। সামনের সিট পিছনের সিট দুইটাই মানে একটা বড় সিটের মতো। সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে এখানে এসির জায়গায় সামনে একটা ছোট ফ্যান আছে, যেটা গরম পড়লে অন করা লাগে। আরেকটু হলো আমার ব্যাগটা ট্যাক্সিতে ফেলে আসতেছিলাম, ওই জন্য এখানে তাড়াহুড়ো করে কোথা থেকে বের হয়ে আমি ট্রাভেল করার সময়। আমি এখন কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, যেটা হচ্ছে এখানকার সবচেয়ে নামকরা বিল্ডিংগুলোর মধ্যে একটা। পুরো বিল্ডিংটা মার্বেল দিয়ে বানানো এবং তাজমহলের স্টাইল দিয়ে বানানো। আর ভিতরে ঢুকবো ভাবছিলাম, কিন্তু লাইন সামনে এত বড়, নেক্সট 1.5 ঘন্টা আগে লাইনের মধ্যে আমি কাটাতে যাচ্ছি না। যদিও বিল্ডিংটা অনেক সুন্দর হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে, কিন্তু এই বিল্ডিংটা অতটা ইম্পর্টেন্ট। এটা জাস্ট 1920s বানানো হয়েছিল এমপ্রেস ভিক্টোরিয়া মরে যাওয়ার পরে, সো তেমন ইম্পর্টেন্ট কিছু একটা না। বাট এখন আমি একটা বিল্ডিংয়ে যাচ্ছি যেটা হচ্ছে হিস্টোরিক্যালি অনেক ইম্পর্টেন্ট, আর এখান থেকে বেশি দূরে না। এখন প্রিন্সেপ ঘাটে, ওইখানে আমি ওদের কলকাতার ঝালমুড়ির ভার্সন একটু ট্রাই করছি, নামটা মনে পড়ছে না, গুটি কি জানি মনে হলো, লোকের কথা বলতেছিলাম না। তো দেখে মনে হচ্ছে অনেকটা ঝালমুড়ির মতো, কিন্তু মুড়ি না, ঝুড়ি, এর ভিতরে গাজর দিছে। যদি গাজর দেয় না মনে হয় ঝুড়ি ধরে, মুড়ি তো বাংলাদেশে অ্যাটলিস্ট। এখন এই জায়গাটার হিস্ট্রি নিয়ে কথা বলি। এই হুগলি নদীটা হচ্ছে প্রবলি দ্য রিজন এখন কলকাতায় এই শহরটা আছে। অ্যান্ড এই এরিয়াটাতে মানে ওয়েস্ট বেঙ্গলে মানুষ কিন্তু 2000 বছর আগে থেকে থাকে। কিন্তু কলকাতার মডার্ন সিটির হিস্ট্রিটা টাই করা যাবে একটা কোম্পানির সাথে, যেটার নাম হয়তো আপনারা শুনছেন, হচ্ছে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, বা পরে যেটার নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। সো 1600-1700 পর্যন্ত এই পুরা এরিয়াটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল মুঘল এম্পায়ারের আন্ডারে। 1700s দিকে তখন আস্তে আস্তে এই মুঘল এম্পায়ারের পাওয়ার কমতে থাকে, আর এই পুরা রিজনটা যেটা একটা এম্পায়ার ছিল সেটা আস্তে আস্তে কয়েকটা ফ্র্যাকচার্ড স্টেট হয়ে যায়। ওই সময়টা থেকে ওয়েস্টার্ন ইউরোপ থেকে অনেক ট্রেডিং কোম্পানি জাহাজে করে এখানে এসে এখানে ব্যবসা করার চেষ্টা করতো লোকালদের সাথে। ওদের মধ্যে একটা ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, কিন্তু অন্যরাও করতো, পর্তুগিজরা ছিল, ফ্রেঞ্চরা ছিল। তারপর 1600s এখানে এসে একটা ট্রেডিং পোস্ট বড় সেট আপ করে। আর এই ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানির কথা যেটা বলতেছি, এটাকে একটা নর্মাল কোম্পানির মতো চিন্তা করা উচিত না। প্রথমে হ্যাঁ ছিল, তারা পুরোপুরি একটা প্রাইভেট কোম্পানি, জাস্ট বাইরে গিয়ে ব্যবসা করার চেষ্টা করতেছে, কিন্তু তারা কোম্পানি থেকে তারা বেসিক্যালি একটা বড় এন্টিটি হয়ে যায়, যেটা এই পুরো রিজন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটাকে কলোনাইজ করে ফেলে। তারপর শুধু এই জায়গাটা না, কিন্তু সাউথ ইস্ট এশিয়া এবং পার্সিয়ান গলফেও তাদের অনেক কলোনি ছিল। এবং 1700s শেষের দিকে বা 1800s শুরুর দিকে পুরো পৃথিবীর যত ইন্টারন্যাশনাল ট্রেড হতো পুরো পৃথিবী মেলায় তার অর্ধেক কন্ট্রোল করতো ওই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি। কিন্তু আলটিমেটলি একটা পয়েন্টে গিয়ে এটা জাস্ট একটা প্রাইভেট কোম্পানি থাকে না, এটা ব্রিটিশ গভর্নমেন্ট অনেক ইনফ্লুয়েন্স করা শুরু হয়, অ্যান্ড আলটিমেটলি এটা হয়ে যায় ব্রিটিশ গভর্নমেন্টের একটা ম্যানেজিং এজেন্সি বলতে পারে। পরে ওরা ইনভেস্ট করা শুরু করে পুরো এরিয়াটার মধ্যে। এখানে 3টা গ্রাম কিনে এরিয়া যেটা ছিল, আর 3টা গ্রাম মিলে কম্বাইন করে শহরটাকে বানায় হচ্ছে কলকাতা শহর। এখানে ট্রেডিং পোস্ট সেট করার নিয়ে ব্রিটিশদের একটা বড় প্রবলেম ছিল, হচ্ছে অন্যরা অনেক সময় অ্যাটাক করে ধ্বংস করে দিত, ফ্রেঞ্চরা ধ্বংস করে দিত বা লোকালরা ধ্বংস করে দিত। সো ফোর্টিফিকেশন চারদিক দিয়ে প্রোটেক্ট করার জন্য এই ট্রেডিং পোস্টটাকে বিল্ড করা ছিল অনেক ইম্পর্টেন্ট, কিন্তু ইউজুয়ালি তারা পারমিশন পেত না বা করতে পারতো না। কিন্তু ফাইনালি এটা চেঞ্জ হয় হচ্ছে 1690s-এ গিয়ে, যখন এখানে এই বড় ট্রেডিং পোস্ট থেকে 200 মিটার দূরে ওইদিকে তারা একটা ফোর্ট বানায়।
সো 1690s যে ফোর্টটা বানায় ওটা দেখানোর প্ল্যান ছিল আমাদের আপনাকে, ফোর্ট উইলিয়ামস। এখান থেকে মাত্র 500 মিটার ওইদিকে, কিন্তু ঢুকতে গিয়ে দেখি এটা এখনও একটা ফোর্ট। এটা একটা পুরো একটা ইন্ডিয়ান মিলিটারি কমপ্লেক্সের ভিতরে। পিছনে হয়তো বা বার্ডওয়ারটা দেখে বুঝতে পারতেছেন। সো ভিতরে ট্যুরিস্টদেরকে ডেফিনেটলি ঢুকতে দিচ্ছে না। বাট এই ফোর্টের সিগনিফিকেন্স আর একটা কথা বলি, এই ফোর্টটা বানানোর কারণে ব্রিটিশরা এখানে অনেক সিকিউর ফিল করা শুরু করে এবং ট্রেডটাকে এক্সপ্যান্ড করা শুরু করে। এই জায়গাটা হয়ে যায় ওদের ট্রেডের একদম সেন্টার। এবং 1773 সালে ব্রিটিশরা কলকাতাকে, বা ওই সময় ক্যালকাটা বলা হতো, এস্টাবলিশ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার পুরো ক্যাপিটাল সিটি হিসাবে। এবং প্রায় 150 বছর ধরে কলকাতায় কিন্তু ছিল পুরা ব্রিটিশ ইন্ডিয়া কলোনিটার ক্যাপিটাল সিটি। এখন হয়তো বা আপনারা ইন্ডিয়ার সবচেয়ে বড় শহরগুলোর কথা চিন্তা করেন মুম্বাই বা দিল্লির কথা, কিন্তু অনেকশো বছর ধরে কলকাতা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে বড় শহর। এর মধ্যে অবশ্যই অনেক কিছু হয়। 1857-এ গিয়ে প্রথম ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলা হয় বা ইন্ডিয়ান মিউটিনির সময় যেটা বলতো ব্রিটিশরা, ওখান থেকে ব্রিটিশরা এসে বুঝে যে না, এদেরকে দিয়ে, এই কোম্পানিকে দিয়ে ট্রাস্ট করা যাবে না এত বড় একটা রিজনকে, কারণ অনেক ঝামেলা হইতেছে, লোকাল প্রোটেস্ট করতেছে। সো এটার স্পন্সর কী করে, ওরা বলে আচ্ছা ঠিক আছে, তোমাদের হ্যান্ডেল করা লাগবে না, আমরাই হ্যান্ডেল করতেছি। সো 1857-এ পুরা ব্রিটিশ ইন্ডিয়ান কলোনি, বাংলাদেশ পাকিস্তান পুরো এটা জুড়ে ওনারশিপ ট্রান্সফার হয়ে যায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ডিরেক্টলি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাডভান্সমেন্টস হওয়া শুরু করে, কারণ তখন মোটামুটি শুরু হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পুরো পৃথিবীতে। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হওয়ার সাথে সাথে এই শহরে আসে অনেক গাড়ি, বাস এবং ট্রাম। কলকাতার কিন্তু অ্যাকচুয়ালি এশিয়ার সবচেয়ে পুরনো ট্রাম নেটওয়ার্কগুলোর মধ্যে একটা। এটা শুরু হয় 1873 সালে, আমার যদি মনে আছে। অ্যান্ড প্রথমে এইটা মানে এরকম ইলেকট্রিক ট্রাম ছিল না, প্রথমে ঘোড়া দিয়ে টানতো ট্রামগুলোকে। তারপরে এটাকে 10 বছর ধরে টানছিল হচ্ছে স্টিম দিয়ে। তারপর ফাইনালি 20th সেঞ্চুরির শুরুর দিকে এসে পুরো একটা ইলেকট্রিক ট্রাম নেটওয়ার্ক সেট আপ করা হয়, যেটা এখনও আছে। অনেস্টলি এখন আগের চেয়ে অনেক কম ট্রাম বাকি আছে। আমি যখন 20 বছর আগে এখানে বেড়াতে আসতাম, 20-25 বছর আগে, তখন অ্যাকচুয়ালি রাস্তায় আর অনেক বগি দেখা যেত। এখন অতটা দেখা যায় না, যদিও ইন জেনারেল পাবলিক ট্রান্সপোর্ট আমার মনে হয় অনেক ইম্প্রুভ হয়েছে, কারণ মেট্রো লাইনের দেখি স্টপস অনেক বেশি বা অনেক নতুন লাইনস আছে, এটা কখনো দেখি নাই। বাট যদি পুরান দিনের ট্র্যামগুলো দেখতে চান তাহলে এখানে একটা সুন্দর ট্র্যাম মিউজিয়াম আছে, এখানে আসতে পারেন। এখানে এসে মাত্র 20 রুপি ভাড়া, মানে 25 টাকার মতো বা তারও কম, অ্যান্ড ভিতরে গিয়ে পুরান একটা ট্রাম দেখতে পারবেন আর পুরান কিছু হিস্টোরিক ব্যাপার জানতে পারবেন। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে এটা নয় যেখানে সব কিছু ভালো হয়েছে। সো নর্মালি যখন বিদেশি দেশগুলো, ওয়েস্টার্ন দেশগুলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে দিয়ে গেছে, আমেরিকা বলেন বা ইভেন ইংল্যান্ডও বলেন, তখন ওখানে সাধারণত হয় কি, প্রাইভেট ইনভেস্টাররা নতুন নতুন টেকনোলজি বা নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচারের উপর ইনভেস্ট করতো। এখন যদি কোনো লস হতো বা ইনভেস্টমেন্টটা কাজ না করতো, তখন ওই প্রাইভেট ইনভেস্টাররাই আলটিমেটলি লসে ভুগতো। ব্রিটিশ ইন্ডিয়া ছিল একটা কলোনি, সো এটার কেস ছিল ডিফারেন্ট। কীরকম রিস্কস নেবে এটা ডিসাইড করতে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু আলটিমেটলি কোনো কিছু যদি কাজ না করে বা যদি কোনো বড় লস হতো, তখন প্রাইসটা পে করা লাগতো এখানকার লোকাল মানুষজনদের বা ট্যাক্স পেয়ারদের। এবং এই রিস্কি প্ল্যানিংয়ের জন্য ব্রিটিশ ইন্ডিয়াতে লাখ লাখ বা অলমোস্ট কোটি মানুষ তাদের সব কিছু হারায় ফেলে, চাকরি থেকে শুরু করে প্রপার্টি যা যা ছিল। অ্যান্ড অনেক মানুষ দুর্ভিক্ষতে না খেয়ে মরে। সো অবভিয়াসলি আগে থেকে এখানে ব্রিটিশরা অতটা পপুলার ছিল না, অনেকদিন ধরে মানুষ বলতেছিল ব্রিটিশদেরকে যেতে। কিন্তু এসব কারণে এই মুভমেন্টটা আরও আস্তে আস্তে স্ট্রঙ্গার হওয়া যায়। এবং ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের খুব আর্লি স্টেজের দিকে কিন্তু কলকাতা অ্যাকচুয়ালি একটা বড় সেন্টার ছিল এই মুভমেন্টটার। কিন্তু এই শহরটা শুধুমাত্র পলিটিক্যাল মুভমেন্টের সেন্টার ছিল না, এই শহরটা ছিল একটা কালচার এবং আর্টসের সেন্টার। আমি এখন যে জায়গাটাতে, এটার নাম হচ্ছে জনশঙ্কর ঠাকুর বাড়ি। এটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর এর বাড়ি। এখানেই তিনি জন্ম হয়েছিলেন, এখানেই তিনি বড় হয়েছিলেন, অ্যান্ড আলটিমেটলি এখানে তিনি মারা যান। এখানে এসে আপনি পাশে এই মিউজিয়ামটাতে তার ছোটোবেলার বাসা বা কি কোথায় থাকতেন, কী ছিল, সব নর্মালি দেখতে পারেন। আজকে ক্রিসমাস ডে অ্যাকচুয়ালি, সো আগে সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু তার কোর্টিয়ারটা ঢুকে অ্যাটলিস্ট একটু ভিডিও করতে পারছি এবং আপনাকে সারাউন্ডিংসে দেখাতে পারছি। আপনি যদি বাংলা বুঝেন তাহলে খুব 90% চান্স আছে, আরও বেশি, যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব ভালো করে চিনেন। অবভিয়াসলি বাংলা লিটারেচার হিস্ট্রির মধ্যে সবচেয়ে নাম করা ফিগার প্রবাবলি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা নিশ্চয়ই চিনেন, কিন্তু উনি যে কতটুকু ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে, এটা হয়তো অনেকেই জানে না। উনি নোবেল প্রাইজ পাচ্ছেন, এটা আমি ছোটোবেলায় জানতাম, কিন্তু আমিও আগে এটা জানতাম না যে উনি ছিলেন পুরো পৃথিবীর ফার্স্ট নন ইউরোপিয়ান যে নোবেল প্রাইজ পায় লিটারেচারের জন্য। আগে এটা জানতাম যে আমার সোনার বাংলা, আমাদের ন্যাশনাল অ্যান্থেম যেটা বাংলাদেশে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কম্পোজিশন।
কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম যেটা জানা গানা মানা ওইটাও নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের কম্পোজিশন, অন্য একটা নামে করেছিল কিন্তু ওইটা ওনারই কম্পোজিশন। আমি পার্সোনালি রবীন্দ্রসঙ্গীত বা কোনো ক্লাসিক্যাল মিউজিক আমার একদমই শোনা হয় না, কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে আমি অনেকখানি ফ্যামিলিয়ার, বিকজ আমার বাবা মা ফ্যামিলিতে সবাই শুনে, কিন্তু আমার বাবা স্পেশালি লাস্ট 40 বছর ধরে রবীন্দ্রসঙ্গীত শুনে আসতেছে। সো আমার বাবা দাঁতের ডাক্তার। আপনি যদি আমার বাবার কাছে দাঁতের চিকিৎসা করতে যান তাহলে দেখবেন যে আমার বাবা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি কিছু একটা বাজায় রেখে দাঁতে চিকিৎসা করতে করতে গান গাইতেছে। এটা আমি যখনই বাবার ক্লিনিকে যাই তখন একই জিনিস দেখি। এটার জন্যই আমার বাবা ফেমাস। কেউ জিজ্ঞেস করলে বলে যে ওই ডেন্টিস্টটা যে গান গেয়ে গিয়ে চিকিৎসা করে। কলকাতায় জ্যামের অবস্থা একদম ঢাকার মতো। এখানে উবার নিয়ে প্রথমে আসতেছিলাম, কিন্তু রাস্তায় এত জ্যাম না, আমি এখন গলি দিয়ে হাঁটা দিচ্ছি যাতে টাইম মতো পৌঁছাতে পারি জায়গায়। উবার এখানে লাইফ সেভার বাই দ্য ওয়ে। অ্যান্ড কলকাতায়ও এয়ারটেল আছে বাংলাদেশের মতো, কিন্তু এয়ারটেল সিম কেনার প্রসেসটা একটু ঝামেলার। অ্যান্ড এখানেও এখনও 5G নাই, যদিও পড়ছিলাম যেখানে নাকি 5G নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে 4G। বাই দ্য ওয়ে বাংলাদেশে নাকি 5G আসতেছে, উইচ ইজ ক্রেজি, বিকজ 5G আমার বাইরে ইউজ করার এক্সপিরিয়েন্স ইটস মানে একটা গেম চেঞ্জার, লাইক নট কম্পেয়ারেবল টু 4G। আমার ফোনটা নতুন করে কিনছি S21 Ultra, থ্যাঙ্কফুলি সাপোর্ট করে এটা 5G, সো যখন আসবে তখন ইউজ করতে পারবো। কিন্তু যদি আপনি বাংলাদেশে থাকেন তাহলে শুধু ফ্ল্যাগশিপ ফোনগুলো আপনার কেনা লাগবে না, আরও অ্যাফোর্ডেবল ফোনও আছে A52s-এর মতো, স্যামসাংয়ের A52s, যেটার দাম মনে হয় কত 45,000-এর নিচে, আমি প্রিটি শিওর। ইভেন ওগুলো 5G সাপোর্ট করে। এখন আমরা যাব এখানকার খুবই নাম করা একটা জায়গায় যেখানে অনেক ফেমাস আর্টিস্ট রয়েছে। ওকে, তো এখন যে কফি হাউসে যাচ্ছি নাম হচ্ছে কলেজ স্ট্রিট কফি হাউস। তার পাশেই একটা বড় এলাকা নাম হচ্ছে বই বাজার। এটা নাকি ইন্ডিয়ার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড বইয়ের মার্কেট, বেসিক্যালি বাংলাদেশের নীলক্ষেতের একটা ভার্সন। ওকে, কফি হাউসে কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল। যেখানে ফিল্ম করতে যাই আমাকে বাইর করার চেষ্টা করতেছে, বেসিক্যালি রাফসানদের ছোটো ভাইয়ের মতো অবস্থা ভিডিওগুলোর মতো। আমি এখন কলেজ স্ট্রিট কফি হাউসে, একটা আগে যে গানটা বাজাচ্ছিলাম কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই মান্নাদের, ওই গানটা মোস্ট প্রবাবলি আপনারা কোনো না কোনো টাইম শুনছেন, কিন্তু হয়তো বা এটা জানেন না যে সেই গানটা অ্যাকচুয়ালি এই কফি হাউসটাকে নিয়ে। এই কফি হাউসটা বানানো হয়েছিল 1876 সালে, এবং এটা ইন্ডিপেন্ডেন্সের আগ দিয়ে এবং ইন্ডিপেন্ডেন্সের পরেও খুবই মানে কালচারালি ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে দাঁড়ায়, যেখানে সোসাইটির সব ইন্টেলেকচুয়ালরা এসে কফি খেত আর আড্ডা দিত। আড্ডা দেওয়ার কারণ হচ্ছে এখানে একবার যদি এখানে কোনো কিছু অর্ডার করেন তারপর আপনি যতক্ষণ খুশি বসে থাকতে পারবেন, কেউ আপনাকে খেতে পারবেন না। সেটার জন্য আমার 1 ঘন্টা এখানে বসে থাকা লাগছে একটা টেবিল খালি হওয়ার জন্য। বাট এখানে অনেক অনেক ফেমাস আর্টিস্ট যেমন অস্কার উইনিং ডিরেক্টর সত্যজিৎ রায় বা অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস অপর্ণা সেন, তারা একসময় এসে সবসময় একসাথে কফি খেতেন এবং আড্ডা দিতেন, এবং তাদেরকে নিয়েই লেখা হচ্ছে সেই গানটা কফি হাউসের আড্ডাটি আজ আর নেই। এখন আমি দেখি একটা কফি অর্ডার করতে পারি নাকি। আমি ভিডিও করতে কি সমস্যা আছে? আচ্ছা, এখানে এসে কিছু লোকালদের সাথে দেখা হলো, শান্ত ব্যানার্জি আর ঋতু বর্ণা, আর উনি নাকি আগে 2012-13 দিকে প্রত্যেক দিন এখানে আসতেন। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। So that's the song for those of you that don't know. এখন কলকাতার সবচেয়ে বড় মসজিদের সামনে, যেটার নাম হচ্ছে নাখোদা মসজিদ। সামনে দুইটা মিনার দেখা যায়, যেটা হচ্ছে 150 ফিট উঁচু। এটা বাদে আরও 20টার বেশি মিনার আছে পুরো মসজিদে, যাদের প্রত্যেকটার হাইট 100 থেকে 120 ফিটের মাঝামাঝি। ভিতরে 10,000 মানুষ ধরে। ভিতরে গিয়ে ফিল্ম করা অ্যালাউড নাকি মনে না, বাট ট্রাই করে দেখি কী হয়। মসজিদের ভিতরে গেলাম, অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম, অনেক বড়, অনেকটা ঢাকার স্টাইলেই বানানো। ভিতরে কয়েকজন ফ্রেন্ডলি মানুষের সাথে দেখা হচ্ছিল, যখন আমি বসেছিলাম কিছুক্ষণ আমার সাথে সে কথা বললো, জিজ্ঞেস করলাম কোথা থেকে, বাংলাদেশ থেকে, সেখানে খুশি হয়ে গেল। অনেস্টলি রাস্তাঘাট সব দেখে পুরোপুরি বাংলাদেশের মতনই লাগে, জাস্ট কয়েকটা ব্র্যান্ড নেম ডিফারেন্ট আর মাঝে মাঝে কয়েকটা ইন্ডিয়ান পতাকা দেখি। বাট খাবারটা মোটামুটি সব কিছুই বাংলাদেশের মতো। রাস্তায় যেগুলো খাবার পান প্রায় সব কিছু এখানে একই।
মানুষজনও কিন্তু অনেকটা বাংলাদেশের মতো আর অনেকটা সেম, কারণ বলতে গেলে আমরা আসলে কিন্তু সেমই মানুষ। পার্টিশনের আগে পুরো জায়গাটা আমরা একই ভাষা, একই কালচার, সব কিছু একই ছিল। জাস্ট পার্টিশনের পর বিভাগকে ভাগ করা হয়েছে রিলিজনের উপর বেস করে। খুবই ইন্টারেস্টিং, কারণ আমার দাদার সাইডে দাদা দাদি দুইজনই সারা জীবন এখন যারা ওয়েস্ট বেঙ্গল ওখানে ছিল। আমার বড় আব্বু, বড় চাচু এবং বড় সেজো চাচু পর্যন্ত মনে হয় সবাই এই সাইডে জন্ম হয়েছিল। আমার মার সাইডে মেইনলি সবাই বরিশাল থেকে, কিন্তু আমার নানা পার্টিশনের আগে মনে হয় মুর্শিদাবাদে চাকরি করতো। সো তারও ওখান থেকে জব চেঞ্জ করে তারপর বাংলাদেশে ফেরত যাওয়া লাগছে এটার পরে। সো এটা নিয়ে মাঝে মাঝে চিন্তা করি, যদি পার্টিশনটা না হতো 50 বছর আগে, তাহলে প্রবলি আমি ওই সাইডে না থেকে মোস্ট প্রবলি এখানে থাকতাম। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এই একটা বর্ডারের জন্য আমরা সবাই সেপারেটেড। অ্যান্ড বর্ডারটাও কিন্তু প্রবলেম না, কারণ ইউরোপে সব দেশই বর্ডার দিয়ে সেপারেটেড, কিন্তু ওখানে অ্যাটলিস্ট একটা ওপেন বর্ডার সিস্টেম আছে, যেখানে 2 দেশের মানুষজন বা যত দেশের ওখানে 26 দেশের মানুষজন কোনো প্রবলেম ছাড়া অ্যাটলিস্ট আপ ডাউন করতে পারবে। বাংলাদেশে আমাদের যেটা হয় যে পাসপোর্ট লাগবে, তারপর ভিসা লাগবে। ওয়ার্কিং ক্লাস মানুষ যারা একদম গরিব, তাদের পাসপোর্ট নেওয়া তো ভুলের কথা, লেখাপড়া করতে পারে না, একটা ফর্মও ফিল আপ করতে পারবে না। তো তাদের জীবনে যাওয়া হবে না, তাদের জীবনে দেখা হবে না যে এক্স্যাক্টলি আমাদের মতনই আরও 6-7 কোটি মানুষ বর্ডার ঠিক এপারে থাকতেছে। জিনিস আসলে স্যাড। হোপফুলি এটা একদিন চেঞ্জ হবে, হোপফুলি আমরা একদিন ফ্রিলি ট্রাভেল করতে পারবো, বাট আনটিল দেন এভাবেই আসতে হবে ভিসা করে, ঝামেলা করে। যাক, দ্যাটস ইট ফর দিস ভিডিও। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি বা পেজটিতে ফলো করতে পারেন বা সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir on the go। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, মোস্ট প্রবাবলি ইন্ডিয়াতে কোথা থেকে।